আমার আজকের ভিডিও আমরা অনেকে ভিডিও আমাকে বলেন না ডিরেক্ট না রেগুলার বা অ্যাপের মাধ্যমে কোনটা আপনাদের জন্য ভালো। সবই ভালো যদি আপনি জানেন বোঝেন তারপর। কারণ আপনার হাতে যদি একটা ক্রিকেট ব্যাট দেওয়া দেয় আপনি কি বৈভব সূর্যবংশী হতে পারবেন? কারণ এটা কারেন্ট ট্রেন্ড নাম। আপনি কি সচিন তেন্ডুলকার হতে পারবেন শুধু ব্যাটটা দিয়ে দিলেই? আপনারা বলুন, উত্তর দিন। আপনি কি সৌরভ গাঙ্গুলি, বাঙালির আইকন সৌরভ গাঙ্গুলি হতে পারবেন ক্রিকেট ব্যাট দিয়ে দিলে? সো এটা হচ্ছে রিসার্চ, এটা অনেক কিছু জানতে হয়। ডিরেক্ট অ্যাপে বললাম আর আমি করে নিলাম এটা ভালো, সেটা কিন্তু ফলপ্রসূ নয়। কারণ হিস্ট্রি দেখা যাচ্ছে রথের সারথি ছাড়া মেজরিটি যারা ইনভেস্ট প্ল্যানিং করছে তারা কিন্তু কন্টিনিউ করতে পারছে না, মাঝখানে লস বা কোনো কিছু দেখে পালিয়ে যাচ্ছে এবং লস বুক করে পালিয়ে যাচ্ছে, কারণ তারা জানে না। আপনি কি চান না রথের সারথির কাছে জানবেন কিভাবে আপনার প্ল্যানকে সিলেক্ট করে কিভাবে রিটার্ন দেয়, কিভাবে আপনার কোন প্ল্যানটা দরকার, সেই প্ল্যানটা যদি পারফর্ম না করে তাহলে কি করা দরকার, সেটা জানবেন না আপনারা উত্তর দিন। সো এই ভিডিওটা তাদের জন্যে যারা জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায় যে কেন ফাইন্যান্সিয়াল মানে দক্ষ পরামর্শদাতা রিটায়ারমেন্ট প্ল্যানার দরকার। সো আজকে আমি একটা স্ক্রিন শেয়ার করছি যে মিউচুয়াল ফান্ড শুধু সিলেক্ট করলেই হয় না, সেইগুলোকেও না কীভাবে সিলেক্ট করতে হয়। আজকের এই রিটার্ন দেখে সিলেক্ট করব না আমার পাস্ট পারফরমেন্স কী কী প্যারামিটার আমাকে দেখতে হয়, সেগুলো জানা খুব জরুরি, যেটা আমরা করি। কারণ আপনারা জানেন না, সেই জন্য আপনাদের বলছি। ধরুন আমি কারো একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলাম, আপনি আমাকে বললেন এই টাকা দেবো আমাকে, আমি সেই মতো ধরুন একটা প্ল্যান করে দিলাম। ফার্স্ট পার্ট ইনভেস্টমেন্ট যেই করলাম, যে 1/4 টাকা আমি নিলাম, তারপর বললেন না আমি এত টাকা দিতে পারবো না, আমার কিন্তু প্ল্যান গন্ডগোল হয়ে যাবে। এবং এটা হয়েছে। আপনি আমাকে সে বলেছেন 40 লাখ টাকা দেবো, সো আমি ট্যাক্স হারভেস্টিং 2টো ফাইল 3টে ফাইলে ভাগ করলাম, দিয়ে ফার্স্ট 1/4 টাকা নিলাম, দিয়ে আমি লামসাম দিলাম যদি মার্কেট উঠে যায়, আর বাকিটা আমি নিচে কিনবো। কিন্তু তারপর বলছেন না আমি অত দিতে পারবো না, প্ল্যান চোপাট হয়ে যায়। তখন আমাকে কথা শুনতে হয়, সেটা আমি রাজি নই। কারণ প্ল্যান যদি কেউ একটা কথা বলার পর সেটা ডিভিয়েশন করে, তাহলে তারই প্ল্যানের ক্ষতি হবে। কারণ আমি তো অলরেডি ফার্স্ট পার্ট সেই প্ল্যানে ইনভেস্ট করে ফেলেছি, তাহলে তার জন্য প্ল্যানগুলো কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তার লস হবে, আমার কিছু হবে না। হ্যাঁ, আমাকে খারাপ বলবেন, কিন্তু আমার কাছে ডকুমেন্টেড আমি এই প্ল্যান করেছি, এটা করলে আপনার, তারপর যদি প্ল্যান ডাইলুট করেন আপনার ক্ষতি। এবার আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদেরকে যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন কী কী বেসিসে এবং কী কী প্যারামিটারের জন্য, এবং এইটা বিউটিফুল জিনিস, এটা আমাদের রিসার্চ আমার। কারণ এগুলো আমাদেরকে করতে হয়, তার জন্য আমার অনেক পরিশ্রম আমাকেও করতে হয় ডেটা কালেক্টের জন্যে। তা এগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমি স্ক্রিনটাকে শেয়ার করছি, আপনারা দেখুন। আজকে দেখুন আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন, মানে 2 বছর 3 বছর 4 বছর আমি একটা রিটার্ন দেখে আমরা ফান্ডগুলোকে সিলেক্ট করি। কারণ আমি এমন মানুষ পেয়েছি 72টা স্কিম আছে, একই ফান্ড হাউসে 10খানা স্কিম। তাদের উদ্দেশ্যে এবার আমি আপনাকে কিছু পয়েন্ট দেখুন। 2020-তে বেস্ট ফান্ড ছিল সে 1 2 3 4 5, এই 5টা ফান্ডে এরা 1 2 3 4 5 ছিল। আর নিচের 5টা ফান্ড র্যাঙ্ক ছিল 21 22 23 24 25। আমি এই র্যাঙ্কটাকে বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আজকে যে ফান্ড ভালো বলি না, কাল সে খারাপ হতে পারে, তখন আপনাকে কে গাইড করবে? ওই জন্য আমি কোনোদিন ফান্ডের নাম বলি না যতক্ষণ না তার ফোনে রিটায়ারমেন্টের রথের সারথি হব, অথবা রথের সারথি না হলে তাকে তো আমি গাইড করতে না। কারণ আজকে যে ফান্ড ভালো, কাল যদি খারাপ হয় তাহলে কী করবেন? 2021-এ দেখুন যে 1 নম্বরে ছিল সে 16তে চলে গেছে, 22-এ 18, 21-এ 23-এ 21, আবার 2024-এ 8 নম্বরে এসছে। এগুলো কিন্তু রিসার্চ। যে 2 ছিল সে 23-এ গেছিল, 32-এ 29-এ 17-এ এসছে। যে 3-এ ছিল 2021-এ 5-এ, 2027 22-এ 27, 26, 28-এ। যে 4-এ ছিল 19, 10, আবার 4-এ এসছে, আবার 15। যে 5-এ ছিল 14, 29, 8, 5, আবার 2024-এ 5-এ। টপ 5 ফান্ড। আর এর মধ্যে যারা 21-এ ছিল তার মধ্যে কেউ দেখুন 2021-এ 3-এ চলে এসছে, যে 25-এ ছিল সে 4-এ চলে এসছে, যে 24-এ ছিল সে 9-এ এসছে। আবার যে 25-এ ছিল দেখুন 2022-23-এ 1-এ চলে এসছে, আর যে 24-এ ছিল 2-এ চলে এসছে, আবার সে 7-এ চলে গেছে, সে 27-এ চলে গেছে। কারণ ফান্ডের পারফরমেন্স এইরকমই, পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন দেখলে কেউ তার আবার জাস্টিফাই রিটার্ন করতে পারবে না। এগুলো হচ্ছে তার পাস্ট পারফরমেন্সের রিটার্ন। কারণ ওই জন্যে স্কিম কখনো সিলেক্ট করতে না। মেজরিটি মানুষ দেখায় আজ এত % রিটার্ন দিচ্ছে, 1 ইয়ার রিটার্ন, 2 ইয়ার রিটার্ন, 3 ইয়ার রিটার্নের দিকে তার ফান্ড সিলেকশন করে তার নিজেরা ইনভেস্ট করেছে,
এবং আজকে এটা করার কারণ হচ্ছে আমার কাছে প্রচুর তার মানে আগেকার ইনভেস্টমেন্ট নিয়ে এসছেন। আর 2020 থেকে 2025-এর ইনভেস্টমেন্ট আমি ধরবো না, তার আগে যারা করেছে তাদের টোটাল স্ট্যাটাস কি। কারণ অনেক ফান্ড দেখবেন ইনিশিয়ালি দারুণ কাজ করেছে, ফান্ড ভারী হওয়ার জন্য এখন আর পারফর্ম করছে না, এসআইপি অ্যাডিশনাল বাই করতে দিচ্ছে না। সো আমাকে সেইগুলোর উপর কাজ করে সেগুলোকেও টাইম টু টাইম চেঞ্জিং ডিসিশন নিতে হয়। 2 নম্বর, কী প্যারামিটারে পোর্টফোলিও পোর্টফোলিও স্কিম সিলেক্ট করতে হয়, আমাকে এই প্যারামিটারগুলো দেখতে হয়। কনসিস্টেন্ট পারফর্মিং স্কিম, রোলিং রিটার্ন কি, সেই যে স্কিমটা আমি সিলেক্ট করছি লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ তার পারফরমেন্স কি, অ্যাভারেজ রিটার্ন কি দিচ্ছে। 1 নম্বর, রোলিং রিটার্ন কি দিচ্ছে। রোলিং রিটার্ন মানে আজকে যে রিটার্ন দিয়ে 3 বছর পরে সেই ডেটে তার কি রিটার্ন হচ্ছে, বা 5 বছর পরে সেই রিটার্নটা কি হচ্ছে, বা 10 বছর পরে সেই রিটার্নটা কি হচ্ছে। কোন কোন জায়গায় রিস্ক ইনভলভ, নেগেটিভ অবজারভেশন, সেই ফান্ডটা কতবার খেয়েছে, কতবার সেই ফান্ডটার স্কিমটা ড্র ডাউন হয়েছে, এগুলোকে সব দেখতে হয়। তা এইগুলো কি কনসিস্টেন্ট পারফর্মিং, এগুলো বুঝতে হয় একটা ফান্ডের, যেটা আমাদের রথের সারথির কাজ, সেই অনুযায়ী আপনাদেরকে গাইড করে নিয়ে যেতে হয়। কারণ যারা নিজেরা এগুলো পারবেন তারা নিজেরা করবেন, কারণ এইগুলোকে বলে রুল বেসড ইনভেস্টমেন্ট। দেখুন 2 ইয়ার্স রোলিং রিটার্ন, কারণ আমি যদি এখানে ধরি আমি 10 বছরে কত হচ্ছে কতবার, পুরো এরকম গ্যাপ ধরে ধরতে হয়। রোলিং মানে আজকে যে ডেটটাকে ধরেছি 3 বছর পরে সেই ডেটটা, 4 বছর পরে সেই ডেটটা, 5 বছর পরে। দেখুন প্রথম 5 বছর নেগেটিভ ড্রডাউন আছে মার্কেটের, তারপরে দেখুন, সেই জন্য বলি আমি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, এগুলো 2 ইয়ার্স রোলিং রিটার্ন, মেজরিটি মাইনাস। কারণ এইগুলোকে স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়। এটা না দেখে কোনো ফান্ডের আজকে ইনিশিয়ালি ভালো হতে পারে, লাস্ট 10 ইয়ার্স রোলিং রিটার্ন দেখাচ্ছি। এবার একটা ফান্ড কতবার নেগেটিভ অবজারভেশনে গেছে, একটা স্কিম কতবার নেগেটিভ রিটার্ন দিয়েছে, এটা জানা খুব 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 ইম্পর্টেন্ট। সো একটা স্কিম ইয়ার 1-এ 2% পজিটিভ, একটা স্কিম 3% পজিটিভ, একটা স্কিম আবার 2%, 3টে স্কিমকে নিয়ে রিসার্চ করা হয়েছে কতবার নেগেটিভ দিয়েছে। সেকেন্ড ইয়ারে সবাই নেগেটিভ, থার্ড ইয়ারে সবাই পজিটিভ, ফোর্থ ইয়ারে একজন নেগেটিভ, ফিফথ ইয়ারে 2 জন নেগেটিভ, 6th ইয়ার 70 পজিটিভ, 8th ইয়ারে 3 জনাই নেগেটিভ, 9th ইয়ারে একজন, 10th ইয়ারে একজন, বাকি 2 বছরে কেউ নেগেটিভ না। তাই টোটাল অবজারভেশন কত হয়েছে, যে সব থেকে অবজারভেশন নেগেটিভ কম দিয়েছে 50-এর মধ্যে যার সব থেকে কম হয়েছে নেগেটিভ অবজারভেশন, আমি তাকে সিলেক্ট করব, হ্যাঁ না না আপনারা বলুন। কারণ 20 বার নেগেটিভ অবজারভেশন দিয়েছে স্কিম 2, স্কিম 1 40 বারের মধ্যে নেগেটিভ অবজারভেশন দিয়েছে, আর 50 টাইমস নেগেটিভ অবজারভেশন দিয়েছে, আর 20 টাইমস দিয়েছে। তাহলে কোন স্কিমটা বেটার হবে, এখানগুলো দেখতে হয়, যেটা আপনাদের কাজ নয়। আপনারা এর জন্য প্রয়োজনীয় কোয়ালিফিকেশন, যারা রিসার্চ করেন, ফান্ড ম্যানেজার্স টিম যারা রিসার্চ করে তাদের কাজ। সো নেগেটিভ অবজারভেশন যত কম হবে সেই ফান্ড তত পারফর্ম করবে। 4 নম্বর হচ্ছে কতবার ড্র ডাউন হয়েছে, কতবার ড্র ডাউন, উঠছে পড়ছে, উঠছে পড়ছে, আবার উঠছে, কত পার্সেন্ট, অ্যাভারেজ 20% ফল দেখুন। আর এখানে ফল হচ্ছে 20 থেকে 15, তারপরে যে 20 থেকে 15 মানে 5 পড়েছে, আর 20 থেকে 16 মানে সে সব থেকে কম পড়েছে। লং দেখুন 19, 18, 16 কত পার্সেন্ট ফল ডাউন করেছে, 25% ড্র ডাউন হচ্ছে। সো 1 থেকে 10 বছরের হিসাব দেখে এইগুলো প্রচুর ইম্পর্টেন্ট। একটা স্কিমকে যখন সিলেকশন করা হয়, সেই যখন স্কিমটা পারফর্মিং কি হচ্ছে, ফান্ড ম্যানেজার অ্যান্ড রিসার্চ টিম এই ডেটাগুলো তৈরি করে। সেই জন্য আমি কিছু জিনিস তৈরি করি যেন রুল বেস, কোন ফান্ড ম্যানেজারের এই পারফরমেন্সগুলো সব থেকে ভালো, কোন স্কিম, সবাই ভালো, বাট সব ফান্ডকে তো আমি ট্র্যাক করতে পারবো না। বাট আমি যদি বলি অ্যাভারেজ রিটার্ন লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড পারফরমেন্স 15%, তার উপর হলে আপনাদের লাভ। তো আমাকে আগে সিকিউর ফান্ড কোনগুলো 15% লাস্ট অ্যাভারেজ দিয়েছে সেগুলো প্রথম দেখতে হবে, তারপর দেখতে হবে কারা বেঞ্চমার্ক বিট করছে। আমি কি বলেছি, বেঞ্চমার্ক 100-র মধ্যে 40 পাওয়া, আর এটা হচ্ছে 50-এর মধ্যে 40 পাওয়া, কোনটা বেটার বেঞ্চমার্ক আপনারা বলুন। তা সেইগুলোকেও আমাদেরকে কাজ করতে হয়, যে যদি কেউ ভাবে খুব সোজা জিনিস আমরা নিজেরাই করতে পারি, ওয়েল গুড, করতে পারেন। সো এই জিনিসগুলো একটা ফান্ড স্কিমের রিসার্চ টিম এইগুলোকে ডেভেলপ বার করে,
যাদের সঙ্গে আমরা কাজ করি। এবার আপনারা যদি বলেন আপনারা এগুলো পারবেন, সো কেন ডিরেক্ট করতে পারেন, সো রথের সারথি কেন দরকার হয়, যে এই জিনিসগুলোর উপর কাজ করবে। কারণ আজকে যে ফান্ড ভালো কালকে সে খারাপ হতে পারে। তার এক্সাম্পল আপনাকে দেখালাম যে র্যাঙ্কিংগুলো, কোয়ার্টাইল র্যাঙ্কিং লাস্ট 10 ইয়ার্সে কী হয়, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো স্কিম সিলেকশন করতে গেলে এই জিনিসগুলো দেখতে হয়। কনসিস্টেন্ট পারফর্মিং স্কিম, নট রোলিং ইন, মানে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন, অ্যাভারেজ সিএজিআর, আপনারা এক্সআইআরআই বলেন, কম্পাউন্ডিং অ্যাভারেজ দেখতে হয়। ফান্ড ম্যানেজারের কি বলবো এক্সপিরিয়েন্স দেখতে হয়, আগে কোন ফান্ড ম্যানেজ কীভাবে করেছেন, সব কিছু দেখে শুনে তখন স্কিমটাকে সিলেক্ট করতে হয়। বাজারে প্রচুর স্কিম আছে, কারণ আমাকে বেস্ট টু দ্য বেস্ট বার করে, সবাই 100% পারা যায় না, বাট 70% কেউ যদি করতে পারে তার ফান্ড দারুণ 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 পারফর্ম করবে। কারণ পোর্টফোলিও ক্রিয়েশন সময় এই রিস্কগুলোকে জানতে হয়, এইগুলোকে মেনটেন করতে হয় ভালো। মানে আজকে যে ফান্ড হাউস ভালো, মানে কোয়ালিটি ফান্ড হাউসকে কেন চুজ করতে হয়, কারণ তারা কোয়ালিটি ফান্ড ম্যানেজার রেখে দেবে, নো ডাউট। আর ডাইভার্সিফিকেশান আমি করি, কারণ আমি এমন কিছু স্কিম ব্যবহার করি সেখানে অলরেডি ডাইভার্সিফিকেশান হয়। সো এই জিনিসগুলো না দেখে না বুঝে কোনো স্কিম সিলেক্ট আমরা করি না। তা অনেকে, প্রথম কথা হচ্ছে আমি আপনাদের সঙ্গে যতক্ষণ না রিটায়ারমেন্ট অ্যানালিসিস করি, আপনার এক্সপিরিয়েন্স, আপনার রিস্ক, আপনার কি আছে, ততক্ষণ আমি কিছু করি না। তারপর আপনি কতটা পারবেন সেই অনুযায়ী প্ল্যান হয়, কতটা আপনি মিউচুয়াল ফান্ডে রাখবেন, কতটা আপনি এফডিতে, আমি সবার সঙ্গেই কথা বলি। আর একবার সাহস হয়ে গেলে তাহলে তখন আর ওই এফডিটা আমার লিকুইড ফান্ডের মতো তৈরি হয়। আমি অনেককে করে দিয়েছি লিকুইড ফান্ড। এই জিনিসগুলো খুব খুব ইম্পর্টেন্ট হয় তখন। সো গুড এএমসি তৈরি করতে গেলে যেগুলো করে এই জিনিসগুলো দরকার। ম্যানেজিং ফান্ডস রুলটা কি, প্রসেসটা কি, সেই প্রসেসটা কি ফলো করছে, কনসিস্টেন্ট করছে, সাইজেবল টিম সাইজ আছে, তো আমি একটা ফান্ডে স্কিমই ম্যানেজ করে যাচ্ছি, আমার চোখে সেটা কিন্তু ভালো নয়। তার স্কিম রিসার্চ কত বড় টিম আছে, কত বড় ডেটা তাকে দিতে পারছে। আমি একটা ফান্ড, আমার এমসিতে একটা দুটো স্কিম আছে, সেটা আমি দ্য বেস্ট, বাট সেটা যদি কোনো কারণে ঝড় আসে, কোনো ফান্ডের নাম করবো না আমি, ফ্রন্ট রানিং এইগুলো সব হচ্ছে, সেগুলোকে মাথায় রাখতে হয়। সাইজেবল টিম রিসার্চ আছে কি না, কোয়ালিটি পার্সেন্ট আছে কি না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা ক্লিয়ারলি ডুজ অ্যান্ড ডোন্টস মানছে কি না, তাদের যে রিস্ক মেকানিজম আছে তারা সব মানছে কিনা, ডিসিশন ইন্ডিভিজুয়াল আর নন ইন্ডিভিজুয়াল ডিসিশন, যেগুলো যারা একটা দুটো ফান্ড স্কিমকে ধরে বসে পারফর্ম করছে। আর নন ইন্ডিভিজুয়াল তারা অনেক ফান্ড ম্যানেজার আছে, অনেক লোক আছে, সবাই মিলে ডিসিশন নিচ্ছে, তাহলে দ্য বেস্ট হয়। আপনি বলুন না, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি একটা জিনিস জানেন, আমি যেটা ট্রেনিংয়ে ডেভেলপ করেছিলাম, ধরুন আমার ট্রেনিংয়ে 50 জন আছে, আমি তো একটা জিনিস জানি, আমি কি সবাইকে বলতে দিতে আমার বোর্ডে লিখতাম? আপনি বলুন, তার মধ্যে দেখতাম এমন কিছু জিনিস আছে আমি জানি না, তাদের মুখ দিয়ে বেরিয়েছে, হ্যাঁ আই হ্যাভ ডেভেলপড মাইসেলফ অন দ্যাট ওয়ে। সেই জন্য এই পয়েন্টটা আমি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট দিয়ে রেখেছি, ভেরি ইম্পর্টেন্ট। সবার মতামত গুরুত্ব দেওয়া, কারণ একার ডিসিশন ভুল হতে পারে, সবার মতামত নিয়ে সেই জিনিসটা করলে অনেক 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 চান্সেস অফ এরর কম থাকে। ক্লিয়ার? এই জিনিসগুলো দেখে তারপর ফান্ডের আপনারা অনেক রকম মতামত বলতে পারবেন, বাট এই জিনিসগুলো বেসিক জিনিস দেখে শুনে সেই জন্য স্কিম সিলেক্ট করতে হয় অ্যাকর্ডিং টু দেয়ার রিস্ক। এটা তো সবাই জানে, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, বিভিন্ন ইয়ারে বিভিন্ন রকম পারফর্ম করে, ডিফারেন্ট ইনভেস্টমেন্ট স্টাইল আন্ডার ডিফারেন্ট মার্কেট, বিভিন্ন রকম মার্কেটে বিভিন্ন রকম স্টাইলে ফান্ড ম্যানেজাররা তাদের ইনভেস্টমেন্টগুলোকে প্ল্যান করে। হ্যাঁ না, কখনো অ্যাক্টিভ হয়, কখনো প্যাসিভ হয়, কখনো রুল বেসড হয়। সো রুল বেসড ফান্ড ম্যানেজমেন্ট কিন্তু আসছে। আর স্মুথ অ্যান্ড ভোলাটিলিটি ইনক্লুড লং টার্ম স্টেবিলিটি হচ্ছে প্রচণ্ড ভালো, আর সেটাকে যত করতে পারবেন তত আপনার জন্য মঙ্গল। এবার দেখুন মার্কেটে কীরকম ফান্ডের কোনো বছর মিড ক্যাপ কীভাবে পারফর্ম করে। দেখুন মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ এর ক্যাপ ওয়াইজ পারফরমেন্স 2009 থেকে 2024 রিপোর্ট। ফান্ডের পারফরমেন্স কীভাবে প্রেডিক্ট করবেন। এসসি মানে স্মল ক্যাপ, এমসি মানে মিড ক্যাপ, এলসি মানে লার্জ ক্যাপ। 2009-এ কোন ফান্ড ম্যাক্সিমাম টাইম পারফর্ম করেছে দেখুন। 1, 2 স্মল ক্যাপ, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 10 বছরে, এই 2009 থেকে 2024 8 টাইমস স্মল ক্যাপ দুর্ধর্ষ পারফর্মস করেছে। 2009-এ যদি এই দিক দিয়ে ধরি, 9-এ প্রথম পারফর্ম করেছে স্মল ক্যাটাগরি, তারপর মিড ক্যাপ ক্যাটাগরি, তারপর লার্জ ক্যাপ ক্যাটাগরি পারফর্ম করেছে। 2010-এ আবার
মিড ক্যাপ পারফর্ম করেছে বেটার, লার্জ ক্যাপ পারফর্ম করেছে তারপর স্মল ক্যাপ। 2011-য় লার্জ ক্যাপ দারুণ পারফর্ম করেছে, মিড ক্যাপ, তারপর স্মল ক্যাপ সব থেকে কম পারফর্ম করেছে। 2012-তে দেখুন মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ। 2013-তে পারফর্ম করেছে লার্জ ক্যাপ, তারপর স্মল ক্যাপ, তারপর এই মিড ক্যাপ, তারপর স্মল ক্যাপ। প্রত্যেকটা বছর ধরে ধরে ফান্ড ম্যানেজারকে তাদেরকে এইভাবে ফান্ডের ম্যানেজমেন্ট করতে হয়। ইটস আ হিউজ টাফ জব। আর তারা যদি ভালো ফান্ড ম্যানেজ করে আপনাকে রিটার্ন দেয়, কারণ প্যাসিভ ফান্ড ম্যানেজমেন্ট তো এক্সপেন্স রেশিও কম, সেই পারফরমেন্সও ওই রকম হবে। আর অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার যারা পারফর্ম করে, ম্যানেজ করে, তাদের তো রেট একটু বেশি হবেই, কারণ তারা আপনাকে কামিয়ে দেবে, তবে তো তারা পাবে। তাদের টিম সাইজ বিগার, রিসার্চ দারুণ, তাদের কস্ট একটু বেশি হবে। আর কস্ট না দেখে তাদের পারফরমেন্সগুলো দেখতে হয়, কারণ মেজরিটি মানুষ আজকে দেখে কত এক্সপেন্স রেশিও। আরে যখন আমরা কনভেনশনাল ইন্স্যুরেন্স পলিসিগুলো করেছি তখন দেখবেন কত কমিশন, সেটা কেউ দেখি না। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তার মধ্যে বেটার রিটার্ন যদি আপনার নিয়ে আসতে পারেন তাহলে কার লাভ। আপনার রথের সারথি যদি মানে কি যা ডিরেক্টর থেকে 1-2% আপনাকে অ্যানালিসিস করে কখন কোনটা কি হবে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনার হয়ে সমস্ত কিছু আপনাকে এক্সট্রা 2% থেকে এনে দেবে, তাহলে কোনটা লাভ আপনার, যারা এই কাজগুলো করবে, এই রিসার্চগুলো। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে ফান্ড পারফর্ম করে, কীভাবে কোন যে প্রত্যেক বলবেন স্যার এই বছরে আমার, সেই জন্য আমি ফ্লেক্সি ক্যাপটাকে বেশি পছন্দ করি, ও সব ক্যাটাগরিকে ক্যাটার করে। আর আমি মিউচুয়াল ফান্ডের মেন ফান্ডটা হচ্ছে এসআইপিতে কেন করি, মিউচুয়াল ফান্ডের মেন ফান্ডটা কি বলেছি, যত বেশি ইউনিট সেম প্রাইসে অ্যাকোয়ার করতে পারবে তত লাভ। ইউনিট কখন সেম প্রাইসে অ্যাকোয়ার করতে পারবে, যখন মার্কেট নিচে, মানে ন্যাব নিচে আসবে। ন্যাব কখন নিচে নেবে, মার্কেট যখন পড়ে। সো মার্কেট পড়ে যখন, তখন বাই বাই বাই, আমি সবসময় বলি আপনাদেরকে বাই বাই বাই। এবং এই যে ঝড়টা গেল, আমি 99% লোক অ্যাডিশনাল পারচেস করেছেন, এবং তারা দেখতে পাচ্ছেন সেই যে নিচে পারচেসগুলো করেছেন তার রিটার্ন কত। সো সেইভাবে প্ল্যানিং করলে আপনার জন্য মঙ্গল, আপনার উপকার হবে, আপনাকে লং টার্ম অনেক দূর নিয়ে যাবে। কারণ এটা একদিনের জার্নি নয়, লং টার্ম জার্নি। আজকে যে ভালো কাল সে খারাপ হতে পারে, সেই জন্য এই জার্নিগুলো রথের সাথে থেকে এই কাজগুলো প্রচণ্ড ভালোভাবে মনিটর, তাকেও ট্রেনিংয়ে যেতে হয়, তাকেও পড়াশোনা করতে হয়, কি হচ্ছে না হচ্ছে। ইটস আ হিউজ টিডিয়াস জব। সো এখান থেকে ডিসিশন হয়, তাহলে বুঝতে পারবেন যে রেগুলারে যাবেন না ডিরেক্ট অ্যাপ থেকে করবেন। তা এগুলো টাইম টু টাইম আমি যেগুলো করি, আমি অনেককে নতুনকে এখানে অ্যাড করেছি, যারা আমার অনেক পুরনো, যারা আমার ইনিশিয়াল জার্নিতে ছিল, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। যারা আমার ইনিশিয়াল জার্নিতে এই অফিসে যখন আমি শুরু করি, তারা অনেকে ছিলেন যারা আমার কথা শুনে এসছেন। সো এইগুলো আমাকে ব্যাক এন্ডে সব কাজ করতে হয়, আর সবার সঙ্গে 1-to-1 কথা হবে কমন গ্রুপে, কারণ সবাইকার রিকোয়ারমেন্ট আলাদা, সবাইকার ধরে ধরে উত্তর দিতে গেলে আমি পারবো না। যার যার বক্তব্য আমি যেমন ওপেন ফোরামে বলি, আর আপনাদের যা যা কমেন্টস আমাকে কমেন্টস বক্সে করবেন, সেগুলো দেখে আমি নিজেকে আরও ডেভেলপ করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নমস্কার।